পিঠা পার্বণের ঋতু যাচ্ছে আর পিঠা খাবো না তা কি হয়, তাই তো চলে আসলাম পিঠা বানাতে। আমি চালগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটাকে ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি চালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বাইরে থেকে চাইলে আমি চালের গুঁড়ি কিনে নিয়ে এসে ঝামেলামুক্তভাবে পিঠা বানাতেই পারতাম, কিন্তু আমি ওটাতে মোটেই বিশ্বাসী না যে আমি বাইরে থেকে চাল কিনে পিঠা বানাবো। আমার প্রপার পিওর জিনিস লাগবে, ওটা যদি না হয় আমি পিঠা বানিয়ে শান্তি পাই না। তাই আমি আতপ চাল নিয়ে এসেছি কিনে, তারপরে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ঝরিয়ে শুকিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা একটু ঝামেলা আছে প্রসেস, কিন্তু খাবারটা খেতে যেই টেস্ট হয় এই টেস্টের কাছে এই ঝামেলা কোনো ব্যাপারই না। আমার এই ব্লেন্ডারটা অনেক ভালো, তার জন্য আমার জন্য ইজি হয়েছে আরও এই চালের গুঁড়িটা করে নেওয়া। আর আমার কিন্তু চালের গুঁড়ি করা হয়ে গেছে, এখন এটাকে আমি চেলে নিব। আর আমি চেলে নেওয়ার জন্য একটা টেকনিক বের করেছি। আমাদের গ্রামে দেখা যাবে, আমি ওন্না দিয়ে চেলে নিব। আমাদের গ্রামে দেখা যায় যে ডেকি ছাট, যখন ডেকিতে চাল ভানে মানুষ, তখন কিন্তু তাদের চিকন একটা চালনি থাকে। আমি ওই ঢাকা শহরে ওই চালনিটা সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমি কোথাও পাইনি। তাই আমি অনেক ট্রাই করে পরে আমি ভাবলাম আমার তো পিওরের ওন্না আছে, ওটা দিয়ে দেখি তো কেমন হয়। তারপরে আমি দেখলাম পিওরের ওন্না দিয়ে, দেখে তো আমি পুরাই অবাক যে হ্যাঁ, সেই যে গ্রামে আমি দেখেছিলাম যে চিকন চালনি দিয়ে যে চালটা মানে চালে, সেম ওই রকম হচ্ছে। মানে আমি তো পুরাই হ্যাপি। তারপর থেকে তো আমি এই পিওরের ওন্না দিয়েই আমি অল টাইম চেলে নেই গুঁড়িটা। এটা মানে এতটাই মিহি হয়, যাই হোক। তো আমার স্যাটিসফ্যাকশন, আমি মানে কিছু কিছু ম্যানেজ করে নিতে হয়। সব কিছু তো আর গ্রামের মতো ঢাকায় যারা বসবাস করেন তারা তো আর সব কিছুই হাতের কাছে পাওয়া যায় না, তাই বুদ্ধি খাটিয়ে ট্রিক খাটিয়ে বের করে নিতে হয়। আমরা যারা গৃহিণী আছি তাদের কিন্তু এইটুকু করতেই হয়। আর হ্যাঁ, অবশ্যই আমি ওন্নাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সারা দিনের জন্য শুকিয়ে নিয়েছি। আর ওন্নাটাকে আমি ফ্যানের সাথে বেঁধে নিয়েছিলাম, কারণ আমাকে হেল্প করার জন্য আর কেউ ছিল না, যে আমার ওন্নাটাকে কেউ ধরবে আমি চালবো এরকম কেউ ছিল না, তাই আমার এটা করে নিতে হচ্ছে। আর এখন আমি চলে আসলাম নারকেল কুড়াতে। আমি নারকেলটা আগোড়া থেকে এনেছিলাম, নারকেলটা অনেক ভালো ছিল। আপনারা যারা নারকেল কিনবেন তারা কিন্তু অবশ্যই, যারা নতুন আছেন তাদের জন্য আমি একটা ট্রিক্স বলে দিই। যখন নারকেল কিনতে যাবেন আপনি ভালো করে নারকেলটা ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে দেখবেন যে পানি আছে কিনা। শুধু পানি থাকলে হবে না, অল্প পানি থাকলে মনে করবেন যে ওটার মধ্যে কিছু না কিছু একটু ফোঁপা হয়েছে, হালকা ফোঁপা হয়েছে এরকম। কিন্তু যখন দেখবেন যে অনেক পানি ঝুলতেছে তখন কিন্তু নারকেলটা অনেক ভালো হয়। আর আমার নারকেল কোড়ানো শেষ, এখন আমি কালো তিলটা নিয়েছি। আর আমি অবশ্যই আপনাদের বলবো, আপনারা যারা এই পুলি পিঠা বানাবেন তারা কিন্তু অবশ্যই কালো তিলটা দিয়ে বানাবেন, তাহলে এটার খেতে অস্বাভাবিক একটা টেস্ট হয় আর দুর্দান্ত একটা সেন্ট বের হয়। আমি এটাকে গরম করে নিয়েছি, এবার এটাকে আমি হাতে করে পিষে নিব, কালো চোকলাটাকে বের করে ফেলবো। আমার হাতে করে হচ্ছিল না, তাই ওন্নায় করতেছিলাম, ওন্নাটাই করে নিচ্ছি, কিন্তু ওন্নাতেও ভালোভাবে হচ্ছে না। তাই আমি ভাবলাম যে এটার উপরে ঢেলে দিই, এটার উপর ঢেলে তারপর 2 হাত দিয়ে আমি চোকলাটা ছুটিয়ে নিই। আর এটা করার জন্য একটু কষ্টসাধ্য কালো তিলটা দিয়ে। সাদা তিলটা তো আপনার প্রসেস করা থাকে, কিন্তু ওটাতে পিঠা খেতে আমার অত মজা লাগে না। কিন্তু কালো তিলে যে মজা, ওই সাদা তিলে ওটা মজা পাবেন না। তাই কষ্ট হলেও কালো তিল দিয়ে বানানোর ট্রাই করবেন। এটার গরম যতক্ষণ থাকবে ততক্ষণ এটাকে ডলে ঝেড়ে নিয়ে আবার চুলায় গরম করে আবার আসতে হবে। এরকম 2-3 বার করে করতে হবে, তখন তিলের সেন্টটা পুরোপুরি বের হয়ে যাবে। এখানে আমার যা যা লাগবে পুরটা বানাতে, আমি ভাতের চালটাকে ভেজে নিয়েছি, নারকেল আর লাগবে তিল, এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব।
এগুলোকে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি গুড়টাকে কেটে নিব। গুড়টাকে একে একে ছুটিয়ে, এই গুড়টাও আমি এনেছি আগোড়া থেকে। আমি গুড়ের গন্ধটা শুঁকে আমার মনে হলো যে গুড়টা অনেক ভালো হবে, তাই নিয়ে আসছি, আর কোথাও খুঁজতে যাইনি। আমি গুড়টাকে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিব। কুচি কুচি করে কেটে নিব ভাবলাম, কিন্তু বটি দিয়ে কেটে নিতে গেলে দেখলাম অনেক সময় লাগবে, তাই হামানদিস্তায় এটাকে ছেঁচে নিব। আমার ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আমি নারকেলটাকে একটু মাখিয়ে, মানে একটু চটকিয়ে নিব। চটকিয়ে নিলে হবে কি, এটার ভিতর থেকে একটু সেন্ট বের হবে। আর এখন আমি দিয়ে দিব যেই চালটা ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়ো করেছি ওটা, আর তিলটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন এটাকে সব একসাথে ভালো করে আমি মেখে নিব। চটকিয়ে চটকিয়ে ভালো করে মেখে নিব। আর এই চটকানোর কারণে কি হয় বলুন তো, সবগুলো যখন একসাথে চটকানো হয় তখন এটা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়, মানে ফ্লেভারে একটা ব্লাস্ট করে এরকম। তো আমি এই জন্য চটকিয়ে নিলাম। আর চলে আসছি চুলার পরে। আমি কড়াইটা অবশ্যই ভালো করে গরম করে নিব। গরম করে আমি দিয়ে দিলাম এখানে ঘি দিয়ে দিলাম। আমি দেশি গাওয়া ঘি এনেছিলাম, ওই ঘিটাকে এখানে দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব এলাচ আর দারুচিনি, তেজপাতা। এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নিব যেন সেন্টটা বের হয়। আর এই পর্যায়ে দিয়ে দিব হলো গুড়টাকে ভালো করে গলিয়ে নিব। আর এই যে পুরটা আমি বানাচ্ছি, এই পুরটাই কিন্তু মেন। ভালো করে এই পুরটাকে যদি আমি বানাতে পারি, পুরের আমি যে পিঠার মধ্যে পুরটা দিব, এটাই কিন্তু আমার কাছে মনে হয় পিঠার মেন। হ্যাঁ, অন্য অন্য ব্যাপার তো আছেই, কিন্তু এটা কথা একটাই, পুরটাকে মন দিয়ে ভালো করে বানাতে হবে। এই পুরটা যদি সাইড দিয়ে লেগে যায় তাহলে মানে একটা বাজে গন্ধ বের হবে, পোড়া গন্ধ। আমার মনে হয় পুরটা নষ্ট হয়ে যাবে, টেস্ট ভালো হবে না। এই জন্য কন্টিনিউ নাড়তে হবে আর ভালো করে দেখতে হবে, এটা রেখে কোথাও যাওয়া যাবে না, কন্টিনিউ নাড়ার উপরে রাখতে হবে। আর হ্যাঁ, কোনো কাজ যদি আমরা ডেডিকেশনের সাথে করি তাহলে সেই কাজটা কিন্তু ভালো হবেই, এটা 100% গ্যারান্টি আমি বলতে পারি। আমার পুরটা হয়ে গেছে। এবার আমি পুরটাকে উঠিয়ে নিব প্লেটের মধ্যে। আর পাশে আমি বানিয়ে নিব হলো খামির, চালের গুঁড়ির খামিরটা বানিয়ে নিব। তার জন্য আমার পানিটাকে প্রথমে আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা দিয়ে আমি এটাকে কন্টিনিউ নেড়ে নিব। হ্যাঁ, গরম পানির মধ্যে অবশ্যই আপনারা গরম পানির মধ্যে টকবক করে ফুটাবেন, তার মধ্যে এই চালের গুঁড়িটা মানে খামিরটা দিয়ে দিবেন। যদি গরম পানির মধ্যে এই চালের গুঁড়িটা না দেওয়া হয়, ঠান্ডা পানির মধ্যে দেওয়া হয়, তাহলে কি হবে সেটা তো জানেনই যারা পিঠা বানান, প্রচণ্ড শক্ত হয়ে যাবে। আর রুটি বানাবেন, ওই একদিক দিয়ে বানাবেন আর একদিক দিয়ে ফেটে যাবে। তো এটা ভুলেও করবেন না, ঠান্ডা পানির মধ্যে কখনোই দিবেন না। গরম পানি টকবক করে ফুটাবেন, তারপরে চুলার উপরে জ্বলন্ত চুলার উপরে এটা খামিরটা বানিয়ে নিতে হবে। আমার এই পর্যায়ে খামিরটা হয়ে গেছে। এখন সবচেয়ে কঠিন কাজ যেটা আমার কাছে মনে হয় সেটা হলো ডোটাকে মথে নেওয়া। এই মথে নেওয়াটা আমার কাছে খুবই প্যারা লাগে। গ্রামে তো দেখতাম 10-12 জন একসাথে বসে পিঠা বানাতো, তাদের অতটা প্রবলেম হতো না, কিন্তু ঢাকা শহরে যখন একা থাকি তখন কাজগুলো একাই করতে হয়, তখন অনেক বড় টাফ হয়ে যায়। তো এই পর্যায়ে আমরা পিঠা বানিয়ে নিব। ভালো করে ডোটাকে অবশ্যই ভালো করে মথে নিতে হবে। ডোটা যদি ভালো করে মথে না নেওয়া হয় তাহলে কিন্তু পিঠা কিন্তু ফেটে যাবে। পিঠা ফেটে মানে চালের গুঁড়ির পিঠা তো এমনিতে ফেটে যায়, কিন্তু আপনি বানিয়ে রাখবেন না, পিঠাটা বানিয়ে রাখবেন, রান্না করার আগেই দেখা যাবে ফেটে যাবে। তো এটার অনেক প্রসেস আছে, তার জন্য ভালোভাবে প্রসেস করে নিতে হবে।
আমি হটপটটা পাশেই রেখেছি যেন এটা শক্ত না হয়ে যায়, তার জন্য আমি এটাকে মুথে এই হটপটের মধ্যেই রেখে দিব ডোটা। আর এখান থেকে আমি নিয়ে নিয়ে পিঠা বানাবো। ছোটোবেলায় যখন দেখতাম পিঠা বানাতো সবাই, তখন আমি অনেক বায়না করতাম পিঠা বানানোর জন্য, যে বলতাম আমাকে একটু পিঠা বানাতে দাও, আমি শিখবো, আমি দেখব। কিন্তু ওনাদের একটাই কথা ছিল যে না, তুমি পারবা না, তুমি নষ্ট করে ফেলবা এটা সেটা, তার জন্য কখনো দিত না। কিন্তু তারা এটা বুঝতো না আমি যে নষ্ট করলো আমি কিন্তু কাজটা শিখে যাব, কিন্তু তারা ওইটা বুঝতো না। তারা কি করতো যে আমি নষ্ট করে ফেলবো এই জন্য বানাতে পারবো না। আমি বাচ্চা পোলাপন ছিলাম, আমাকে একটু মানে আটার গোলা দিয়ে পাশে বসিয়ে দিলে কিন্তু আমি রুটি বানানো শিখে ফেলতাম, কিন্তু সেই শেখাটা আমি বড়কালে শিখলাম। যাই হোক, এখন এই পর্যায়ে আমার রুটি বানানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পুরটাকে দিয়ে এখন এটাকে আমি কেটে নিব। আর কাটার জন্য আমি ইউজ করব পিৎজা কাটার বা পিৎজা স্লাইস করে যে স্লাইসার, ওইটা ইউজ করব। আমাদের গ্রামে যে বাঁশ গাছ আছে না, বাঁশ গাছের যে ছাল কেটে তারপরে ওটা দিয়ে কাটতো। আমি তো ছোটোবেলায় অনেক ইন্টারেস্টিং লাগতো। আমি বারবার ছোটোবেলার কথা বলতেছি এই কারণেই, যে ওখানে সবাই বানাতো, আমাকে কখনো বানাতে দিত না, আমার খুব কষ্ট হতো। বড়কালে শিখেছি, বাট সেটা অনেক কষ্ট করে শিখেছি, একা একা। বলতে পারেন আমি কারো কাছ থেকে শিখিনি, একা একাই শিখেছি আর কি, এরকম। তো কেউ আমাকে বলতে পারবে না এটা আমাকে কেউ শিখিয়েছে, আমি নিজে থেকেই ডেডিকেশনের সাথে একা একাই শিখে গেছি আর কি। এখন ওনরা যদি দেখতে পায় এই ভিডিওটা, তাহলে ওনরা দেখে অনেক অবাক হয়ে যাবে। যাই হোক, আমি আর একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি সেমভাবে পিঠাটাকে বেলে নিব, কেটে পরে ডিজাইন করে নিব, একদম একই ডিজাইনে করে নেবেন। এখন আমার পিঠা বানানো শেষ, আমি দুধ পুলি পিঠাটা বানিয়ে নিব। এটা আমি দুধটাকে ভালো করে গরম করে তারপরে দুধটাকে ঘন করে নিয়েছি, আর দুধটা একটু বেশি ঘন হয়ে গেছে। আমি জানি না দুধটা জাল দেওয়ার পরে যখন ভিজবে তখন আরও কি অবস্থা হবে, আমার কোনো আইডিয়া নাই। যাই হোক, তো এই অবস্থা আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা দিয়ে আমি আধা ঘন্টা মতো রান্না করে নিব। আসলে আমি একা একা পিঠা বানাচ্ছি, একা একা ভিডিও বানাচ্ছি, তার জন্য অনেক ফুটেজ আমার মিস গেছে। আমি এই পিঠার মধ্যে যে গুড়টা দিতে হবে সেই গুড়টা দেওয়ার ফুটেজটা মানে নেওয়া হয় নাই, ভুল করে ফেলছি। আর এটা হলো আমি পিঠাটা ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড এই শুকনো খোলায় যে রুটির মতো পিঠাটা ভাজে না, এই পিঠাটা খেতে সে খুবই পছন্দ করে। তার জন্য আমার শুকনো খোলায়, আমার ম্যাক্সিমাম পিঠা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর অর্ধেক পিঠা আমি রান্না করেছি আর অর্ধেক পিঠা আমি ভেজে নিয়েছি। ও এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে, বেশি মিষ্টিও না আবার, মানে আমার হাজব্যান্ড এই শুকনো খোলার এই পিঠাটা খেতে পছন্দ করে আর দুধ পুলি পিঠাটাও পছন্দ করে। তো আমাকে এই পিঠাটা অর্ধেক বানাতে হয়, দুধ পুলিটা অর্ধেক বানাতে হয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই পিঠা পার্বণের সময় সবাই পিঠা খান বেশি বেশি করে, আর আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটা হলো বড় কথা।